ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও গ্রাহক ভোগান্তি খুব একটা কমেনি। আজও লম্বা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে যানবাহন চালকদের। এদিকে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। আরও জানাচ্ছেন HM মেহেদী হাসান। দাম বাড়ানোর পরও জ্বালানি পরিস্থিতির তেমন হেরফের দেখা যায়নি। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গাড়ির তেলের জন্য এখনও লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ঠিকমতো তেল না পাওয়ার ভোগান্তির সাথে নতুন করে সরকারের দাম বাড়ানোর সিদ্ধান্ত আরও বিপাকে ফেলেছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের। এই যে হঠাৎ তেলের এমনি অভাব, তেল নাই, আবার দাম বাড়ছে, এটা তো সমস্যা। প্রায় রাত 4টা 3:30 থেকে লাইনে আছি। আমরা চাই হচ্ছে এই লাইনটা কমে আসুক, যাতে এই ভোগান্তিটা কমে। গত রাতে 9টা বাজে আদি সুপার মার্কেটে ওখানে লাইন দিয়েছে মসজিদের সামনে, তারপরে এই কষ্ট। এটা যদি সমন্বয়টা আগে করা হইতো তাহলে হয়তো এত প্যানিক বাইংটা থাকতো না। সরকারের সিদ্ধান্ত রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা চালকদের জন্য যেন গোদের ওপর বিষ ফোড়া। তেল নিতেই যদি হাফ বেলা চলে যায়, হাফ বেলা কি এরকম হচ্ছে যে একদিন পুরো তেলেতেই চলে যায়। অ্যাপসের মাধ্যমে যদি মনে করেন এরকমভাবে পুষায় বাড়ায় দেয় তাহলে আমাদের পুষবে, না হলে পুষবে না। সরকার বারবার তেলের পর্যাপ্ত মজুদ থাকার কথা বললেও সরবরাহ কম থাকায় ঠিকমতো তেল দিতে পারছেন না বলে জানান বিভিন্ন ফিলিং স্টেশনের স্টাফ। গাড়িতে তেল কিছুক্ষণ আগে পেয়েছে, গাড়ি আসতেছে, গাড়ি আসলে আমরা তেল দেওয়া শুরু করবো। সম্ভবত 1টা থেকে 2টার মধ্যে গাড়ি চলে আসবে পাম্প। তেলের দাম বাড়ার ফলে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম যেন হু করে না বাড়ে, সেদিকে মনোযোগ দেওয়ার দাবি সাধারণের। আমাদের জীবন তো এমনিই যায় অবস্থা, বুঝছেন। আর এই অবস্থা যদি আরো তেলের দাম বাড়ে তাহলে তো মনে করেন আমাদের ওয়ালে পিঠ থেকে যাবে। সরকার যেন সকল কিছু নিয়ন্ত্রণে রাখে। এদিকে তেলের দাম বাড়ায় বাড়বে পরিবহন ভাড়া। শিগগিরই নতুন ভাড়ার সিদ্ধান্ত নিতে সরকারের সাথে বসবে বাস মালিকেরা। আজকের মধ্যেই হয়তো মন্ত্রণালয়ে যাবেন, আমি যতটুকু জানি আলোচনা করবেন, যাতে এটা একটা অবস্থানে আসতে হবে। তার কারণ ভাড়া তো 15 টাকা করে বাড়ছে, পার লিটার 15 টাকা বাড়ছে, অনেক ব্যবধান। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। হাম সংক্রমণে নাকাল পুরো দেশ। পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি সংক্রমণ বেড়েছে ঢাকা বিভাগে। আজও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 4 শিশুর। হাসপাতালগুলোতে যেসব রোগীরা ভর্তি হচ্ছে তাদের কেউই হামের টিকা নেয়নি। অভিভাবকরাও জানালেন সচেতনতার অভাবেই এমন পরিস্থিতি। নাজিবুর রহমানের রিপোর্ট। তীব্র জ্বর, কাশি আর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে অসংখ্য শিশু। নগরীর বেশিরভাগ সরকারি হাসপাতালেই এমন হাম আক্রান্ত রোগীর ভিড়, সাথে অভিভাবকদের উৎকণ্ঠাও বাড়ছে। যেসব শিশু হাসপাতালে আসছে তাদের কেউই হামের টিকা নেয়নি। টিকা দেওয়া ছিল না, টিকা দেওয়া থাকলে তো এটি উঠতই না। টিকা দিচ্ছি, একটা টিকা দেওয়া হয় নাই। শুরুতে তো চাকরি করছিলাম আর দেওয়া হয় না, ক্যাল করি না, দেওয়া হয় না। 3 দিন জ্বর থাকার পর আমরা সাধারণ ট্রিটমেন্ট নিচ্ছি। ট্রিটমেন্ট নেওয়ার পরে জ্বর থামে, আবার আসার পর 4র্থ দিনের দিন দেখি গেঞ্জি খোলার পর দেখি শরীরের মধ্যে গোটা গোটা উঠে গেছে। তখনই আমরা ভাবলাম যে এগুলো হাম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 1 মাসে মোট মৃত্যু 200-রও বেশি। হাসপাতালে এসেছে 14,000-এর বেশি রোগী। অন্যান্য জেলা থেকে ঢাকায় রোগীর চাপ বেশি। পুরো বাংলাদেশ থেকে আমাদের কাছে হামের রোগী রেফার করা হচ্ছে। আমরা মেনলি রেফার্ড রোগীগুলি বেশি পাচ্ছি বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে। সবচেয়ে বেশি আসলে ঢাকা ডিভিশন থেকেই আমরা পাচ্ছি। 400-র উপরে রোগী ভর্তি আছেন। তাদের মাঝে জটিল রোগী হচ্ছে প্রায় 50 জনের কাছাকাছি জটিল রোগী, একটু ক্রিটিক্যাল রোগী আমাদের এখানে ভর্তি আছেন। গেল সপ্তাহে দেশের 4 সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে হামের টিকা কার্যক্রম। কাল থেকে সারা দেশে দেয়া হবে হামের টিকা। ফলে চিকিৎসকদের ধারণা 1 থেকে 1.5 মাসের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসতে পারে সংক্রমণ। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড DAPFCL সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার সন্ধ্যায় অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু হলে কারখানার উৎপাদন শুরু করার কথা জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। জানান, দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে BCIC নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার
রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট রয়েছে, কিন্তু গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড CUFL এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকোতে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। সরকারি তহবিলের উপর চাপ কমাতে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম বাড়ানো হয়েছে। আজ সচিবালয়ে তারা দুজন এসব কথা বলেন। বাংলাদেশের জনগণ ও অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, IMF এর এমন কোনো শর্ত মেনে নেওয়া হবে না বলেও জানান অর্থমন্ত্রী। নজরানা চৌধুরী রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী হলেও বাংলাদেশে গত 1 মাসেরও বেশি সময়ে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার, বরং ঘোষণা ছিল মে মাসে বাড়তে পারে জ্বালানি তেলের দাম। কিন্তু হঠাৎ করেই শনিবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এ বিষয়ে জ্বালানি মন্ত্রী ও অর্থমন্ত্রীর দাবি, বাড়ানোর হার নগণ্য। সারা বিশ্ব তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয়। IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও খুব কম বাড়ানো হয়েছে। মূল্যস্ফীতি তো বাড়তেই পারে, আবার নাও বাড়তে পারে। IMF এর বসন্তকালীন বৈঠকে যোগদান শেষে শনিবার রাতেই দেশে ফিরেছেন অর্থমন্ত্রী। সংস্থাটি বাংলাদেশের সাথে সম্পাদিত ঋণ চুক্তির টাকা ছাড় করবে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈশ্বিক আর্থিক সংস্থাগুলোর সাথে আলোচনা একটি চলমান প্রক্রিয়া। জনগণের স্বার্থের ব্যাঘাত ঘটে এমন কোনো শর্ত মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। আমাদের ডিমান্ড কি, ওরা কি দিতে পারবে, ওরা কি চাইতেছে, আমরা কি চাইতেছি। ওরা যেভাবে চাইতেছে আমারও তো চাওয়া পাওয়া আছে। ওরা চাইলে যে আমি ওদের কথা মতো তো আমি করতে পারবো না। আমার তো একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট, এটা বুঝতে হবে। আলোচনা শেষ হয় নাই। এবং আলোচনার যে বিষয়গুলো এখনো পুরোপুরিভাবে আমরা একমত হতে পারিনি, যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো চলছে আলোচনা। কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। IMF এর সাথে বিদ্যমান আলোচনা আরও 20 দিন চলতে পারে বলে জানান অর্থমন্ত্রী। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা। জ্বালানির সংকট ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, জ্বালানি মজুদের ব্যাপারে জনগণের সঙ্গে মিথ্যাচার করছে সরকার। দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, মার্কেট রাত 8টার পরিবর্তে 7টায় বন্ধের সিদ্ধান্ত অত্যন্ত অদূরদর্শী। রুমিন ফারহানার বক্তব্য চলাকালে সরকারি দলে কিছু সদস্য অশোভন আচরণ করেছেন এমন অভিযোগ তুলে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এদিকে অসাধু ব্যবসায়ীদের তেল মজুদের কারণে পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে চিফ হুইপের কার্টুন আঁকার কারণে একজনকে জেলে নেওয়া হয়েছে। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ আনলে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, তার বিরুদ্ধে শুধু কার্টুন আঁকার কারণে কাউকে গ্রেফতার করা হলে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, তবে মানহানি বা মানি লন্ডারিং নিয়ে অসত্য খবর ছড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনা কাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না।
জ্বালানি তেলে কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে সরকার দাম বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে বাংলা মোটরে দলটির কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, প্রথমে এই চক্র রেশনিং পদ্ধতি সহ বিভিন্নভাবে জনভোগান্তি বাড়িয়ে দাম বৃদ্ধির বন্দোবস্ত নিশ্চিত করে। এ সময় জুলাই সনদ নিয়ে সরকারের কড়া সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় অস্বীকার করে সরকার রাজনৈতিক সমঝোতার বরখেলাপ করেছে। রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশে বিলুপ্ত করে আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরিন সুলতানা ইরা সহ ৩৩ জন নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এনসিপিতে যোগদানের ক্ষেত্রে সাবেক পরিচয় মুখ্য নয়, এমনকি ছাত্রলীগ হলেও সমস্যা নেই, তবে ফ্যাসিস্ট কার্যক্রমের সাথে কোনো সম্পৃক্ততা থাকা যাবে না। পাম্পগুলোতে গেলে আমরা দেখি দীর্ঘ লাইন, ফলে একটা কৃত্রিম সংকট তৈরি করে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। জুলাই আগস্ট আন্দোলনে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আর্জি জানিয়েছে প্রসিকিউশন। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন অভিযোগ গঠনের উপর শুনানি করেন। পরে আসামির পক্ষে সময়ের আবেদনের প্রেক্ষিতে আগামী 23 এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করা হয়। শামীম ওসমান ছাড়া এই মামলায় অন্য আসামিরা হলেন তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, শ্যালক তানভীর আহমেদ টিটু ও যুবলীগ নেতা শাহ নিজাম। আসামিরা সবাই মামলার শুরু থেকে পলাতক রয়েছে।